আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব নতুন অডিও ফাঁস কাঁদতে কাঁদতে যা বললেন শেখ হাসিনা। জানাবো হাইকোর্টে জামিন আবেদন করলেন চিন্ময়, শুনানি আগামীকাল। এবারে জানাবো সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সর্বশেষ জানাবো রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব নতুন অডিও ফাঁস কাঁদতে কাঁদতে যা বললেন শেখ হাসিনা। গত 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের, সেই থেকে ভারতের মাটিতে রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা নতুন এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে শেখ হাসিনা দাবি করেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। শুক্রবার শেষ রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যান্ডল থেকে হাসিনার একটি ছোট অডিও ক্লিপ পোস্ট করা হয়। 49 সেকেন্ডের ওই অডিও ক্লিপে 5ই আগস্ট দেশ ছাড়ার সময়ে কথা বর্ণনা করেছিলেন তিনি। সেখানে হাসিনা জানান 20 থেকে 25 মিনিটের ব্যবধানে তিনি আর তার বোন শেখ রেহেনার মৃত্যুর হাত থেকে রক্ষা পান। অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তিনি বলেন, আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে। গত 5ই আগস্ট বোন রেহেনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, চলে যান ভারত। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশে হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিতে কূটনৈতিক বার্তাও পাঠিয়েছেন ঢাকা। কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিল্লির তরফ থেকে জানানো হয়নি। এবারে জানাবো হাইকোর্টে জামিন আবেদন করলেন চিন্ময়, শুনানি আগামীকাল। রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। রবিবার 19 জানুয়ারি তার আইনজীবী জামিন আবেদন করেন। বিচারপতি আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেদার আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় 306 নম্বরে রয়েছে। আগামীকাল সোমবার 20 জানুয়ারি এই বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে গত 2রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন মঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। গত বছরের 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এ মামলায় আরো 18 জনকে আসামি করা হয়। চিন্ময় দাস 25 নভেম্বর গ্রেপ্তার হন ঢাকায়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়। এবার জানাবো সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিজাইনের একটি মামলার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। রবিবার 19 জানুয়ারি ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন। সাকিব ছাড়া আরো 2 জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, আজ ক্রিকেটার সাকিবকে আদালতে হাজিরের জন্য দিন ধার্য করা ছিল, তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন। এর আগে গত 15 ডিসেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোহাম্মদ শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। এ মামলার পর তাকে আদালতে হাজিরের জন্য 18 জানুয়ারি দিন ধার্য করা হয়। মামলার অপর আসামি হলেন সাকিব আল হাসান, অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর এমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছে। কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায়। কোম্পানিটি 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি টাকা এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেন। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোন পরিবর্তন করে টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলিত বছরের 4 সেপ্টেম্বর
4,14,00,000 টাকার দুটি চেক দেয়, তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। তবে নোটিশ পাঠানোর 30 দিন পার হলো, তা না পেয়ে আদালতে এসে মামলা করেন। সর্বশেষ জানাবো, রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত সবসময় সুরক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না, রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। রবিবার 19 জানুয়ারি দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি বলেন, আগের সরকার কিছুটা ছাড় দিত, এখন অধিকার আদায়ের ছাড় দিচ্ছে না, তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে, বর্ডারে ঝামেলা হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে, বিজিবি সব সময় সতর্ক রয়েছে, সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত, এই সীমান্তে ওপারে কেউ আসতে পারবে না, রক্ত ধরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতের নাগরিকদের অনুপ্রবেশ, হামলা, ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমি ধান ও গাছ কাটা নিয়ে, উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। আমাদের মিডিয়ায় দেখেনি যে তাদের 2 জন বিসিএফ আহত হয়েছে, মেজর কিছু ঘটেনি। আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে, সেখানে সমাধান হবে বলে আশা করছি। তিনি বলেন, বর্ডার এলাকার কিছু জায়গা আছে যেখানে 2 দেশের কিছু পার্টি আছে যারা যাওয়া আসা করে, এই সমস্যা আছে যা অচিরেই সমাধান হয়ে যাবে। সিভিল সার্ভিসের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাকরি হারানোর ভয় না থাকলে সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে এবং শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুর বৃত্তি থাকতো না। দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়স্বজন বেড়ে গেছে, আমার পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। তিনি আরও বলেন, আমার দুর্নীতি করলে সেটারও সঠিক তথ্য প্রকাশ করুন। এ সময় জুলাই আন্দোলনে আহতদের কর্মসংস্থান করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।